দার্জিলিং এ যাচ্ছিলেন, যেতে যেতে বললেন আমি না, ওরা কেউ পারে না, সবচেয়ে ভালো মোমো আমিই বানাতে পারি। মুখ্যমন্ত্রী সিঙ্গারা ভাজেন, মুখ্যমন্ত্রী চা করেন, মুখ্যমন্ত্রী মোমো ভাজেন, মুখ্যমন্ত্রী আদিবাসী পাড়ায় গিয়ে হাতে গ্লাভস পরে নাচতে থাকেন। একটু রেখে ঢেকে তো করে। বউটাও জেলে, ছেলেটাও জেলে। আবার করবি তো কর, বউয়ের সঙ্গে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করেছে এমন একটা লোকের জেলটা মরা, লজ্জা হয় না? বউয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট, তার যে মরা, ভাবা যায় কোনো? কি চলছে সব? সেকেন্ডারি কাউন্সিলের যিনি চেয়ারম্যান জেলে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যার আমলে এত দুর্নীতি হয়েছে, তিনি জেলে। তিনি উপাচার্য পশ্চিমবাংলার জেলে আছে। এবং শুধু উপাচার্য জেলে আছে তা না, ওই উপাচার্য ওই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, উনি প্রস্তাব করে মুখ্যমন্ত্রীকে ডিলিট দিয়েছিলেন। আমি মুখ্যমন্ত্রীকে বলি, সবার সামনে এসে মাথা নিচু করে ক্ষমা চেয়ে ওই ডিলিটটাকে আপনি খারিজ করার ব্যবস্থা করুন। অলুসতার ডিলিট, সে ডিলিট নিয়ে চলা যায় না। এই থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি পর্যন্ত যত অপরাধী জেলে, যত অপরাধী দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, এইটুকু এখনো পর্যন্ত পাওয়া গেছে, এতটা এখনো বাকি আছে। কিন্তু সবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি কবে জেলে যাবেন, তাকে কবে টেনে আনা হবে, বাংলার মানুষ তার অপেক্ষায় আছে। পারবে না, দিল্লি বাঁচাতে পারবে না। নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে ঝাঁপ মেরে পড়েছেন, নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে ঝাঁপ মেরে পড়েছেন। অমিত শাহর সঙ্গে মাঝে মধ্যেই কানাকানি চলছে, ওরে জয়সা, তোর বাবাকে বল যেন একটু ঠিক মতো খাওয়া দাওয়া করে। কেন হঠাৎ অমিত শাহর উপরে এত পীড়িত হলো কেন? পায়ে গিয়ে পড়েছেন, বাবা পায়ে পড়ি রে, যা হয়েছে হয়েছে। অনুব্রত পর্যন্ত গেছে, পার্থ পর্যন্ত গেছে, আমাকে আর আমার ভাইপোটাকে বাঁচিয়ে দাও। আমি তৃণমূলের নেতা কর্মীদের বলি, এ কাগজ আমার কাছেও আছে। এমএলএ দপ্তরে কার কার টাকা পৌঁছয় আছে তো আমার কাছেও কাগজ। হঠাৎ হঠাৎ করে বিশাল বিশাল বাড়ি কার নামে হয়? প্রাইমারি স্কুলের মাস্টারমশাই তৃণমূলের নেতা হয়েছেন, ব্যাস বেআইনি সম্পদ লুটে লাগেনি। শুনে রাখুন, তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা শুনে রাখুন, কান খুলে ভালো করে শুনে রাখুন। সেদিন আমরা যখন বলেছিলাম, তখন অনেকে বিশ্বাস করেননি। আমরা বলেছিলাম সব কটাকে জেল খাটাবো, জেলেই এদের শেষ জীবন কাটাতে হবে। তখন সবাই হয়তো বিশ্বাস করেননি। তারপর যেদিন কোর্টে মামলা করার প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য এসে মুচকি হাসি হেসে বললেন, মারবো কম, দৌড় করাবো বেশি। তারপর থেকে দেখতে পাচ্ছেন তৃণমূলের নেতারা দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, জামিন দিতে যাচ্ছে। আমরা সবাই, আমিও করেছিলাম, ইনকাম ট্যাক্সকে আমি কেস করেছিলাম, কেস না দরখাস্ত করেছিলাম যে অপদার্থ তৃণমূলের এমএলএদের 20 গুণ 50 গুণ 100 গুণ সম্পত্তি বেড়ে গেল কি করে? যুবকের খাওয়া জুটছে না, গ্রামের মানুষ বিপদে পড়ছে, আমফানের টাকা লুট হচ্ছে, আবাস যোজনার টাকা লুট হচ্ছে, 100 দিনের কাজের টাকা লুট হচ্ছে, সরকারের কাজ, পঞ্চায়েতের কাজ, মিউনিসিপ্যালিটির কাজ, তার টাকা লুট হচ্ছে। এত টাকা সব যখন লুট হয়ে যায়, তখন এমএলএ নেতাদের সম্পত্তি বাড়ে কি করে? আজ থেকে 3 বছর আগে কেস করেছিলাম, আপনি শুনে রাখুন। পরে যখন একটু একটু করে কেস উঠে এসেছে, পরের দিনই একটা কেস ওরা করলো সেলিমের নামে, মোহাম্মদ সেলিম। তারপরের দিন একটা কেস করলো আমার নামেও বটে, এবং আমাদের অনেকের নামেই করলো। সেলিমও গিয়ে বলল, আমিও গিয়ে বললাম, আমাদের উকিল মারফত মহামান্য বিচারক আমরা তৈরি আছি, যত পারেন তদন্ত করুন, সিআইডি করুন, সিবিআই করুন, ইন্টারপোল করুন, দুনিয়ার যে কোনো রকমের তদন্ত করুন, আমরা তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। যেই আমরা বললাম,
পরের দিন দেখলাম তৃণমূলের নেতারা চলে গেলেন সুপ্রিম কোর্টে, যেন আমাদের তদন্ত না হয়, তদন্তটা বন্ধ রাখতে হবে। না বোঝার কি আছে? আমি বলছি কান খুলে শুনে রাখুন, বেশি বাড়াবাড়ি করা ভালো না। কান খুলে শুনে রাখুন, 2018 পঞ্চায়েত ভোট যারা লুট করেছেন তারা কান খুলে শুনে রাখুন, 1 মাঘে শীত যায় না, অপেক্ষায় থাকুন। 1 মাঘে শীত যাবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। কি দেখলেন বকটুয়ের হত্যাকাণ্ডের পরেও যে পুলিশের অফিসার, বড় অফিসার, পুলিশের কর্মীরা কানে যদি মাইকের আওয়াজ যায় শুনে রাখুন, খিদমতগিরি অনেক খেটেছেন, শুনে রাখুন। বড় অফিসার পুলিশের বকটুই কাণ্ডের পরেও দালালি করেছেন, মাথা নিচু করে শুনেছেন কিভাবে কেস সাজাতে হবে। অনুব্রত তার পরামর্শ দিয়েছিলেন, তখনও শুনে দালালি করেছেন, তাতে কিন্তু পার পাননি, তাকেও কিন্তু জায়গা থেকে সরে যেতে হয়েছে, ছাড়া কেউ পাবেন না। তৃণমূলের ছোট বড় মাঝারি মাস্তান ফুটো, শুনে রাখুন, যদি ভাবেন নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক, এখন একমাত্র বিধায়ক যে বিরোধী, বাকিরা হয় বিজেপি দিল্লি, না হলে তৃণমূলের রাজ্য, একমাত্র বিধায়ক। যদি কেউ ভেবে থাকেন সিপিএম কে আচ্ছা রকম পিটাবো, বাড়ি ছাড়া করব, কেস দেব, মামলা করব, ওরা চুপসে যাবে, বুঝেছেন সিপিআইএম ওই ধাতুতে গড়া না, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, মনে রাখবেন। আর এটা যদি কেউ মনে করে থাকেন যে পাস হলো তো বামপন্থীরা, হলো তো প্রতিবাদী মানুষ, হলো তো অম্বিকেশ মহাপাত্র ইত্যাদি, একজনই মাত্র বিধায়ক, তাকে পিটিয়ে হাজতে পাঠাবো, জেলে পাঠাবো, তারপর ধর্মতলা কেস ভাঙরে নিয়ে এসে আবার তাকে হেফাজত করাবো। শুনে রাখুন, যত আপত্তি করেন করুন। কাল বাদে পরশুদিন কলকাতার রাস্তায় আমরা মিছিল ডেকেছি, এমনকি নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে, প্রতিবাদে, গণতন্ত্রের জন্য, অন্যের বিরুদ্ধে রাস্তায় আমরা আছি। আর এটাও শুনে রাখুন, তার পরের দিন বুধবার যদি রাস্তায় আটকান, মোকাবিলা রাস্তাতেই হবে, কিন্তু ভাঙড়ের মাঠে আমরা সেদিন মিছিলে সামিল হব। অত সহজ না। কিন্তু তৃণমূলের ফুটো মাস্তানরা শুনে রাখুন, মেরা লড়ে খুঁটির জোরে, খুঁটি নড়বড়ে হয়ে গেছে তৃণমূলের, দেখতে পাচ্ছেন না? দিল্লি থেকে বিজেপি এসে তৃণমূলের খুঁটি এমন নড়বড়ে হয়ে গেছে, দিল্লি থেকে বিজেপির নেতারা পাশে এসে পাইলিং দিয়ে তৃণমূলের খুঁটিকে সোজা রাখার চেষ্টা করছে, তাও রাখতে পারছে না। মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার বড় পেয়ারের কেষ্ট, মাথায় অক্সিজেন কম যায়, বলেছেন বীরের মতো সম্মান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি, আর ওর গডফাদার কিন্তু প্রধানমন্ত্রী এখনো আছেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থাকবে না তখনকার কথা তো আমি ছেড়ে দিলাম, এখন সে কথার মধ্যে যাচ্ছি না। যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তখনও পুলিশকে বোম মারার সাহসওয়ালা হিরো বীর অনুব্রত মণ্ডল জেলের মধ্যে ভাত খাচ্ছে, জেলের খাবি খাচ্ছে, জেলের। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি চেষ্টা করেও ঠেকিয়ে রাখতে পারেননি। সোনারপুরের 1.5 পয়সার ফুটো মাস্টার, খেয়াল রাখবেন 1 মাঘে শীত যায় না, সেটা খেয়ালের মধ্যে রাখবেন। আমি কথা বাড়াবো না, সেলিম বলবে ধরা পড়ে গেছে। মমতাজি চেহারা দেখেছেন? এই 2 দিন আগে গেছিল ত্রিপুরায়, গেছে মিটিং করতে, হঠাৎ গিয়ে বললো দাঁড়াও, তোমরা সিঙ্গাড়া ভাজতে জানো না, আমি সিঙ্গাড়া ভেজে দিচ্ছি। দোকানে গিয়ে সিঙ্গাড়া ভেজেছে। তার 2 দিন আগে খেয়াল আছে, মেদিনীপুরে যাচ্ছিলেন, এই দাঁড়া দাঁড়া, সামনে পুলিশ, পিছনে পুলিশ, মাঝে পুলিশ, রানি রানি ভাব, নেমে একটু চা বানিয়ে দিলেন, লোকে চা খাবে। যাচ্ছিলেন দার্জিলিংয়ে, একা একা হিম্মত দেখতাম,
পিসি ভাইপো একা একা রাস্তায় বেরো, 7 দিন একা একা রাস্তায় বেরো, হিম্মত বুঝবো। পুলিশের হিম্মতে তৃণমূলের নেতারা চলে, অত সহজে পার পাবেন না। দার্জিলিং এ যাচ্ছিলেন, যেতে যেতে বললেন, আমি না, ওরা কেউ পারে না, সবচেয়ে ভালো মোমো আমিই বানাতে পারি। মুখ্যমন্ত্রী সিঙ্গারা ভাজেন, মুখ্যমন্ত্রী চা করেন, মুখ্যমন্ত্রী মোমো ভাজেন, মুখ্যমন্ত্রী আদিবাসী পাড়ায় গিয়ে হাতে গ্লাভস পরে নাচতে থাকেন, মুখ্যমন্ত্রী ইফতার পার্টিতে গিয়ে সাদা কাপড় মাথায় টেনে নিয়ে একেবারে মুসলমানরা ভাব দেখান। আবার আগে করতেন না, এখন বুঝে গেছেন, ধরা পড়ে গেছেন পুরো। এখন হিন্দু পাড়ায় গেলেই ওখান থেকে 1 ঘন্টা পর গিয়েই বলেন, তোমাদের জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু আমি করে দেব, আর বিষ্ণু মাতার পুজো তোমরা তো কেউ জানো না, আমি করে দেব। বহুরূপী এক এক সময় এক এক রকম রূপ। আমাদের স্কুলের মাস্টারমশাইরা ছেলে মেয়েদের স্পোর্টস করে, একটা আইটেম থাকে, গো অ্যাজ ইউ লাইক, তোমার যেমন খুশি তেমন সাজো। মুখ্যমন্ত্রীকে দেখে আমার মনে হয় উনি যেমন খুশি তেমন সাজার প্রতিযোগী হয়েছেন। কেন? ধরা পড়ে গেছেন। ঠিক একই রকম যেমন খুশি তেমন সাজের ভাব মাঝে মাঝে আমাদের প্রধানমন্ত্রীকেও করতে হয়, আমরা দেখছি। তাতে পার পাবেন না। গোটা দেশে আদানি মারফত, আম্বানি মারফত দেশের মানুষকে লুট করছেন। আর এখানে গেল পাহাড় সহ নানাবিধ কাণ্ড কারখানায় লুম্পেন ইকোনমি বাংলার মানুষকে সর্বনাশ করে দিয়েছেন। বাংলার মানুষ সর্বশান্ত হচ্ছে, কষ্টে থাকছে, কাজ নেই, লেখাপড়া করা ছেলেটা কোথায় যাবে তার ঠিক নেই, মানুষ আছে বিপদে। অনেক রসে বসে খেলা তো হলো, রুখে দাঁড়াবে বাংলার মানুষ। বাংলার মানুষকে সঙ্গে থাকতে হবে আমাদের সবার। লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। হিটলার চেষ্টা করেও লাল ঝান্ডা ঠেকাতে পারেনি, মুসলিনি চেষ্টা করেও লাল ঝান্ডা ঠেকাতে পারেনি। নরেন্দ্র মোদী কোন ছাড়, মমতা ব্যানার্জি কোন ছাড়, ওরা বলেছিলেন লাল ঝান্ডা নাকি দেখা যাবে না। বাংলার গ্রামে গ্রামে লাল ঝান্ডা উঠছে, পথ পথ করে উঠছে, মানুষের ঐক্য রচিত হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত সেই ঐক্যকে টেনে নিয়ে আমাদের পরীক্ষায় মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলতে হবে, এই লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই কেবলমাত্র না, এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে লড়াই কেবলমাত্র না, এই লড়াইটা মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, বাংলার জন্য, বাংলার ভবিষ্যৎ রচনার জন্য। সেই মনোভাবে আমাদের বন্ধুরা সবাই চলবেন, এই আশায় সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।